শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিও লেকচারে আমরা যোগান, ব্যক্তিগত যোগান, বাজার যোগান, ব্যক্তিগত যোগান অপেক্ষক, বাজার যোগান অপেক্ষক, ব্যক্তিগত যোগান সূচি, বাজার যোগান সূচি, ব্যক্তিগত যোগান রেখা এবং বাজার যোগান রেখা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফ্যাক্টরস এফেক্টিং সাপ্লাই, যোগানের উপর প্রভাবকারী উপাদান, অর্থাৎ যোগান কোন কোন উপাদান দ্বারা প্রভাবিত হয় এবং কিভাবে প্রভাবিত হয় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছি ব্যক্তিগত যোগান অপেক্ষক এবং বাজার যোগান অপেক্ষক। এই যোগান অপেক্ষকের মধ্যেই কোন কোন উপাদান যোগানকে প্রভাবিত করে তা উল্লেখ করা আছে। যোগানকে যে সকল উপাদান প্রভাবিত করে সেই উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম এবং দ্রব্যের নিজস্ব দাম ছাড়া আর যত উপাদান আছে তার সবগুলো উপাদান, যেগুলোকে আমরা বলে থাকি আদার ফ্যাক্টরস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোগানের উপর প্রভাবকারী উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। একটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম আর অন্যান্য উপাদান। দ্রব্যের নিজস্ব দাম ছাড়া আর যত উপাদান আছে তার সবগুলো উপাদান হচ্ছে অন্যান্য উপাদান। যখন দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের কারণে যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে বা যোগান কিভাবে প্রভাবিত হয় তা যখন দেখব, তখন অন্যান্য উপাদান স্থির বিবেচনা করব। আবার অন্যান্য উপাদানের পরিবর্তনের কারণে যোগানের কিরূপ পরিবর্তন হয় তা যখন দেখব, তখন আমরা ধরে নেব দ্রব্যের নিজস্ব দাম স্থির। তাহলে আমাদের বেসিক অ্যাজাম্পশন হচ্ছে যে আমরা যখন দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের কারণে যোগান কিভাবে প্রভাবিত হয় তা যখন বিবেচনা করব, তখন অন্যান্য উপাদানগুলো স্থির বিবেচনা করব। আর অন্যান্য উপাদানের পরিবর্তনের কারণে যোগানের কিরূপ পরিবর্তন হয় বা যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে তা যখন দেখব, তখন দ্রব্যের নিজস্ব দাম স্থির বিবেচনা করব। রাইট? এবার দেখা যাক অন্যান্য উপাদানগুলো কি কি। দ্রব্যের নিজস্ব দাম ছাড়া আর যত উপাদান আছে সেগুলো হচ্ছে অন্যান্য উপাদান। নাম্বার 1, সম্পর্কিত দ্রব্যের দাম, প্রাইস অফ রিলেটেড গুডস, যাকে আমরা পিআর দ্বারা প্রকাশ করে থাকি। নাম্বার 2, উৎপাদনের উপাদানের দাম, প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যাকে পিএফ দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 3, প্রযুক্তির অবস্থা, স্টেট অফ টেকনোলজি অর লেভেল অফ টেকনোলজি, প্রযুক্তির স্তর বা প্রযুক্তির অবস্থা, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি। নাম্বার 4, সরকারের নীতি, গভর্নমেন্ট পলিসি, সরকারের নীতি, যাকে জিএফ দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 5, ফার্মের লক্ষ্য, গোল অফ দ্য ফার্ম, যাকে আমরা জিএফ দ্বারা প্রকাশ করে থাকি। নাম্বার 6, শিল্পে ফার্মের সংখ্যা, নাম্বার অফ ফার্মস ইন দ্য ইন্ডাস্ট্রি, জিএনএফ, যাকে এনএফ দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 7, মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা, ফিউচার এক্সপেকটেশনস রিগার্ডিং প্রাইস, ফিউচার এক্সপেকটেশন রিগার্ডিং প্রাইস, যাকে জিপিএফপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। লাস্ট ওয়ান, পরিবহন ও যোগাযোগের মাধ্যম, মিনস অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি। তাহলে অন্যান্য উপাদানগুলো কি পেলাম? আমরা এখানে 9টি উপাদান দেখিয়েছি। সম্পর্কিত দ্রব্যের দাম, উৎপাদনের উপাদানের দাম, প্রযুক্তির অবস্থা, সরকারি নীতি, ফার্মের লক্ষ্য, শিল্পের ফার্মের সংখ্যা, মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা, পরিবহন ও যোগাযোগের মাধ্যম। এই যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলোর মধ্যে এখানে প্রথম 5টি, সম্পর্কিত দ্রব্যের দাম, উৎপাদনের উপাদানের দাম, প্রযুক্তির অবস্থা, সরকারের নীতি, ফার্মের লক্ষ্য, সেগুলো লক্ষ্য করো আমাদের ব্যক্তিগত যোগান অপেক্ষকে আছে। যে ব্যক্তিগত যোগান অপেক্ষকে পিএক্স, পিআর, পিএফ, টি, জিপি, জিএফ, ফার্মের লক্ষ্য পর্যন্ত এখানে 5টি
এবং দ্রব্যের নিজস্ব দাম, এগুলো হচ্ছে ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল সাপ্লাই, ব্যক্তিগত যোগানের নির্ধারক। এই উপাদানগুলো হচ্ছে ব্যক্তিগত যোগানের নির্ধারক, অর্থাৎ একটি ফার্ম বা একজন উৎপাদনকারী দ্রব্যের যোগান যে উপাদানগুলোর উপর নির্ভর করে। আর তার বাইরে আরো তিনটি উপাদান আমরা দেখিয়েছি: শিল্পে ফার্মের সংখ্যা, মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা, পরিবহন এবং যোগাযোগের মাধ্যম। এগুলো হচ্ছে ডিটারমিনেন্টস অফ মার্কেট সাপ্লাই, এক্সট্রা ডিটারমিনেন্টস অফ মার্কেট সাপ্লাই। তো বাজার যোগান যখন আমরা দেখব, তখন এই ব্যক্তিগত যোগানের এই উপাদানগুলোর সাথে অতিরিক্ত আরো এই তিনটি উপাদান বিবেচনা করব। তাহলে এই তিনটি সহ এই টোটাল 9টি হচ্ছে ডিটারমিনেন্টস অফ মার্কেট সাপ্লাই। এগুলো হচ্ছে এক্সট্রা ডিটারমিনেন্ট অফ মার্কেট সাপ্লাই। ক্লিয়ার? এবার তাহলে দেখা যাক এই উপাদানগুলো কিভাবে দ্রব্যের যোগানকে প্রভাবিত করে। নাম্বার 1 হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। আমরা আগেও বলেছি দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের কারণে যোগানের কিরূপ পরিবর্তন হয় তা যখন বিবেচনা করব, তখন অন্যান্য উপাদান কি থাকবে? স্থির থাকবে। রাইট? অন্যান্য উপাদান আমরা সব সময় ধরে নেই যে অন্যান্য উপাদান স্থির যখন দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের কারণে যোগানের পরিবর্তন বিবেচনা করব। দ্রব্যের অন্যান্য উপাদান স্থির অবস্থায় দ্রব্যের দাম যদি বাড়ে, তাহলে উৎপাদনকারী বা ফার্ম অধিক লাভের আশায় অধিক পরিমাণ দ্রব্য যোগান দেয়। অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, আর দাম যদি কমে যায় তখন উৎপাদনকারীর মুনাফা কমে যায়, সেজন্য সে কম পরিমাণ যোগান দেয়। তাহলে অন্যান্য উপাদান ও পরিবর্তিত অবস্থায় দ্রব্যের নিজস্ব দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, এবং দ্রব্যের নিজস্ব দাম যদি কমে তাহলে যোগানের পরিমাণ কমে। দামের সাথে যোগানের একটি সমমুখী সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? আমরা আবারও বলছি যে যোগানের উপর প্রভাবকারী অন্যান্য সকল উপাদান যখন অপরিবর্তিত থাকবে, দ্রব্যের নিজস্ব দাম যদি বাড়ে, যোগানদার বা উৎপাদনকারী বা ফার্ম দ্রব্যের যোগান বাড়িয়ে দেবে। দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দামের সাথে যোগানের একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান। ক্লিয়ার? সম্পর্কিত দ্রব্যের দাম, প্রাইস অফ রিলেটেড গুডস। এবার আমরা দেখব সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের কারণে যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে। যখন সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন বিবেচনা করব, তখন সব সময় ধরে নেব দ্রব্যের নিজস্ব দাম স্থির। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় সম্পর্কিত দ্রব্য সচরাচর দুই ধরনের হয়। একটি হচ্ছে পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য। প্রধানত পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রেই যোগানের উপর ভূমিকা বেশি পড়ে থাকে। তো সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে যেমন আমরা দুটো দ্রব্য বলতে পারি, চা এবং কফি, দুটো হচ্ছে সম্পর্কিত দ্রব্য। এখন দেখা গেল চায়ের দাম স্থির। চায়ের দাম স্থির অবস্থায় চায়ের যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে আমরা দেখব কফির দামের পরিবর্তনের কারণে। যে দ্রব্যের যোগান দেখি সেই দ্রব্যের দাম, নিজস্ব দাম কি থাকবে? স্থির থাকবে। আমরা এখানে দেখতে চাচ্ছি যে চায়ের দাম স্থির অবস্থায় চায়ের সম্পর্কিত দ্রব্য, পরিবর্তক দ্রব্য কফির দামের পরিবর্তনের কারণে চায়ের যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে। লক্ষ্য করি, চায়ের দাম স্থির অবস্থায় যদি কফির দাম বেড়ে যায়, কফির দাম বেড়ে গেলে কফির থেকে প্রফিট মার্জিন বেড়ে যাবে। কফির দাম যখন বেড়ে যাচ্ছে, তখন কফি বিক্রি থেকে মুনাফা বেড়ে যাবে, অর্থাৎ কফির প্রফিট মার্জিন বেড়ে যাবে। প্রফিট মার্জিন বেড়ে গেলে কফির যোগান কি হবে? নিশ্চয় বেড়ে যাবে। তাহলে কফির যোগান যদি বেড়ে যায়, তাহলে চায়ের যোগান কি হবে? চায়ের যোগান কমে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি? সম্পর্কিত দ্রব্যের দাম যদি বাড়ে, অর্থাৎ পরিবর্তক দ্রব্যের যদি দাম বাড়ে, তাহলে সংশ্লিষ্ট দ্রব্যের যোগান কমে যাচ্ছে। আবার লক্ষ্য করি, আমরা দেখতে চাচ্ছি সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট দ্রব্যের যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে। আমরা বলেছি যে এখানে দ্রব্য হচ্ছে
চা, চায়ের যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে কফির দাম পরিবর্তনের কারণে। তাহলে চায়ের যোগানের উপর যখন প্রভাব দেখছি তখন চায়ের দাম, দ্রব্যের নিজস্ব দাম কি থাকবে? স্থির থাকবে। স্থির অবস্থায় যদি কফির দাম বেড়ে যায় তাহলে কফি বিক্রি থেকে মুনাফার পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। প্রফিট মার্জিন বেড়ে গেলে যোগানদার বা উৎপাদনকারী বা বিক্রেতা সে কি করবে? কফি বিক্রি করতে উৎসাহিত হবে, এতে কফির যোগান বেড়ে যাবে। কফির যোগান বেড়ে যাওয়া মানে হচ্ছে তার পরিবর্তক দ্রব্য চায়ের যোগান কমে যাওয়া। তাহলে কফির দাম বেড়ে গেলে চায়ের যোগান কমে যাবে। অনুরূপভাবে চায়ের দাম স্থির অবস্থায় যদি কফির দাম কমে যায় তাহলে কফি থেকে প্রফিট মার্জিন, মুনাফার পরিমাণ কমে যাবে, এতে কফির যোগান কি হবে? কমে যাবে। তার অর্থ হচ্ছে চায়ের যোগান বেড়ে যাবে। তাহলে সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে দেখছি আমরা, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে অন্য দ্রব্যের যোগানের পরিমাণ কমে যায়। সম্পর্কিত দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? এবার আমরা দেখব উৎপাদনের উপাদানের দাম, প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের উপাদান বা উপকরণ। উৎপাদনের উপাদান বা উপকরণ হচ্ছে উৎপাদন করতে উৎপাদনকারী যে জিনিসগুলো ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে উৎপাদনের উপাদান বা উপকরণ। তার মধ্যে আছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সেই উৎপাদনের উপাদান বা উপকরণের দামের যদি পরিবর্তন হয় তাহলে যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে তা আমরা দেখব। যখন উপকরণের দামের পরিবর্তন বিবেচনা করব তখন দ্রব্যের নিজস্ব দাম অবশ্যই কি থাকবে? স্থির থাকবে। তাহলে দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় উপকরণের দাম যদি বেড়ে যায়, উপকরণের দাম বেড়ে যাওয়া অর্থ হচ্ছে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, অধিক দামে উৎপাদনকারী উপকরণ ক্রয় করা। তাহলে ফ্যাক্টরস প্রাইস যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে উৎপাদন খরচ, প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। উৎপাদন খরচ যদি বাড়ে তাহলে প্রফিট মার্জিন, ওই দ্রব্যের প্রফিট মার্জিন কি হবে? কমে যাবে। রাইট? কেন? কারণ দ্রব্যের নিজস্ব দাম কি? স্থির। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় উৎপাদনের উপকরণ বা উপাদানের দাম যখন বেড়ে যাচ্ছে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে প্রফিট মার্জিন, মুনাফার পরিমাণ কমে যাচ্ছে। মুনাফার পরিমাণ যদি কমে যায় তাহলে উৎপাদনকারী ওই দ্রব্য উৎপাদনে নিরুৎসাহিত হবে, এতে যোগান কমিয়ে দেবে। ফ্যাক্টর প্রাইস যদি বেড়ে যায় যোগানের পরিমাণ কমে যাবে। অনুরূপভাবে যদি দ্রব্যের দাম নির্দিষ্ট অবস্থায় ফ্যাক্টর প্রাইস কমে যায় তাহলে উৎপাদন খরচও কমে যাবে, কারণ কম দামে উৎপাদনকারী উপকরণ ক্রয় করছে, এর অর্থ হচ্ছে প্রোডাকশন কস্ট কমে যাবে। প্রোডাকশন কস্ট কমে গেলে উৎপাদনকারী মুনাফা কি হবে? রাইট, অবশ্যই বেড়ে যাবে, তার প্রফিট মার্জিন বেড়ে যাবে। প্রফিট মার্জিন যখন বাড়বে তখন সে ওই দ্রব্য উৎপাদনে অধিক উৎসাহিত হবে এবং দ্রব্য বেশি উৎপাদন করবে, এতে যোগান বেড়ে যাবে। তাহলে ফ্যাক্টরস প্রাইসের সাথে যোগানের কি পেলাম? একটি বিপরীতমুখী সম্পর্ক। উপকরণের দাম যখন বাড়ে যোগানের পরিমাণ কমে যায়, আবার উপকরণের দাম যখন কমে যোগানের পরিমাণ বেড়ে যায়। উপকরণের দামের সাথে যোগানের একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। রাইট? এখন দেখা যাক স্টেট অফ টেকনোলজি অর লেভেল অফ টেকনোলজি, প্রযুক্তির অবস্থা বা প্রযুক্তির স্তর কিভাবে যোগানকে প্রভাবিত করে। প্রযুক্তির অবস্থা যখন আমরা প্রযুক্তির অবস্থার পরিবর্তনের কারণে যোগানের পরিবর্তন বিবেচনা করব তখন আমরা ধরে নেব দ্রব্যের নিজস্ব দাম কি? স্থির। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় যদি উৎপাদনকারী অ্যাডভান্স টেকনোলজি অথবা আপডেটেড টেকনোলজি ব্যবহার করতে পারে তাহলে তার খরচ কি পড়বে? উৎপাদন খরচ নিশ্চয় কমে যাবে। রাইট? তাহলে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করলে বা আপডেটেড টেকনোলজি ব্যবহার করলে উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচ যদি কমে যায় প্রফিট মার্জিন বেড়ে যাবে। প্রফিট মার্জিন বেড়ে গেলে উৎপাদনকারী উৎপাদনে উৎসাহিত হবে, এতে যোগানের পরিমাণ বেড়ে যাবে। তাহলে অ্যাডভান্স টেকনোলজি যদি হয় তাহলে যোগান বেড়ে যাবে। আবার দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় যদি ব্যাকডেটেড অর আউটডেটেড টেকনোলজি হয়, অনুন্নত যদি প্রযুক্তি হয়, প্রযুক্তির স্তর বা অবস্থা অনুন্নত হয় তাহলে উৎপাদন খরচ কি হবে? বেশি পড়বে। রাইট?
প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে দ্রব্যের দাম স্থির অবস্থায়, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে প্রফিট কমে যাওয়া, প্রফিট মার্জিন কমে যাবে। প্রফিট মার্জিন কমলে উৎপাদনকারী উৎপাদনে নিরুৎসাহিত হবে, এতে সে কম পরিমাণ দ্রব্য উৎপাদন করবে, দ্রব্যের যোগান কম হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, অ্যাডভান্স টেকনোলজি হলে সাপ্লাই বেড়ে যায়, আউটডেটেড টেকনোলজি হলে সাপ্লাই কমে যায়। ক্লিয়ার? দেন সরকারি নীতি, গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট পলিসি দ্রব্যের যোগানকে কিভাবে প্রভাবিত করে তা আমরা এখন দেখব। সরকারি নীতি পরিবর্তনের কারণে দ্রব্যের যোগানের উপর যখন প্রভাব দেখব, তখন ধরে নেব দ্রব্যের নিজস্ব দাম স্থির। আমরা আগেও বলেছি অন্যান্য অবস্থার পরিবর্তন যখন বিবেচনা করব তখন দ্রব্যের নিজস্ব দাম স্থির থাকবে। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় সরকার কি ধরনের সরকার কি ধরনের নীতি গ্রহণ করছে তা যোগানকে প্রভাবিত করে। সরকার দেখা গেল অধিক পরিমাণ ট্যাক্স আরোপ করলো। অধিক পরিমাণ যদি সরকার ট্যাক্স আরোপ করে, দ্রব্যের দাম নির্দিষ্ট অবস্থায় ট্যাক্স আরোপ যদি বেশি করে, তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তার মুনাফার পরিমাণ কমে যাবে, প্রফিট মার্জিন কমে গেলে উৎপাদনকারী উৎপাদনে নিরুৎসাহিত হবে, কম পরিমাণ উৎপাদন করবে, যোগানের পরিমাণ কমে যাবে। অধিক পরিমাণ ট্যাক্স ইম্পোজ করলে যোগানের পরিমাণ কমে যায়। আবার দ্রব্যের দাম নির্দিষ্ট অবস্থায় যদি সরকার অধিক পরিমাণ সাবসিডি দিয়ে থাকে, ভর্তুকি যদি বেশি দেয়, তাহলে উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচ যদি কমে যায়, প্রফিটের পরিমাণ বা মুনাফার পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ প্রফিট মার্জিন বেড়ে যাবে। প্রফিট মার্জিন যদি বেড়ে যায়, উৎপাদনকারী উৎপাদনে উৎসাহিত হবে, অধিক পরিমাণ উৎপাদন করবে, দ্রব্যের যোগান বেড়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি, যদি অধিক পরিমাণ ট্যাক্স আরোপ করা হয় তাহলে যোগান কমে যায়, আর অধিক পরিমাণ যদি সাবসিডি দেওয়া হয় তাহলে যোগানের পরিমাণ বেড়ে যায়। রাইট? এবার দেখা যাক গোল অফ দ্য ফার্ম, ফার্মের লক্ষ্য, গোল অফ দ্য ফার্ম, ফার্মের লক্ষ্যের উপর দ্রব্যের যোগান নির্ভর করে। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় ফার্মের যদি লক্ষ্য হয় প্রফিট ম্যাক্সিমাইজ, তাহলে যোগান স্থির থাকবে। দ্রব্যের দাম স্থির হলে যোগান স্থির থাকবে। উৎপাদনকারী তখনই দ্রব্যের যোগান বাড়াবে, মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে তখনই শুধুমাত্র সে দ্রব্যের যোগান বাড়াবে যদি দ্রব্যের দাম বেড়ে যায়। দ্রব্যের দাম বাড়লে মুনাফা সর্বোচ্চ করার লক্ষ্যে উৎপাদনকারী একমাত্র যোগান বাড়াবে। রাইট? তাহলে উৎপাদনকারীর যদি গোল হয় মুনাফা সর্বোচ্চ করা, তাহলে এক্ষেত্রে দাম স্থির হলে যোগানও স্থির থাকবে। আর যদি উৎপাদনকারীর লক্ষ্য হয় সেলস ম্যাক্সিমাইজ করা, তাহলে এক্ষেত্রে দাম স্থির অবস্থায়ও সে যোগানের পরিমাণ বাড়িয়ে দিবে। কেন? সেলস ম্যাক্সিমাইজ করা যদি ফার্মের লক্ষ্য হয়, তাহলে এক্ষেত্রে মার্কেট শেয়ার তার বাড়ানোর জন্য, অর্থাৎ বাজারে অধিক পরিমাণ দ্রব্য সে বিক্রি করার জন্য, তার অংশ বাড়িয়ে দেওয়ার জন্য, বাজার দখল করার জন্য, তখন সে একই দামে অধিক পরিমাণ দ্রব্য যোগান দিবে। এতে দাম স্থির অবস্থায়ও দ্রব্যের যোগান বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্মের লক্ষ্যের উপর, গোলের উপর ডিপেন্ড করছে। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় ফার্মের লক্ষ্য যদি হয় প্রফিট ম্যাক্সিমাইজ, এক্ষেত্রে দাম স্থির থাকলে একটি নির্দিষ্ট পরিমাণ যোগান সে দিবে। একমাত্র যোগান তখনই বাড়াবে যখন দ্রব্যের দাম বেশি হবে, তখনই যোগান বাড়বে। আর যদি ফার্মের লক্ষ্য হয় সেলস ম্যাক্সিমাইজ, তাহলে এরূপ ক্ষেত্রে নির্দিষ্ট দামেই সে দ্রব্যের যোগান বাড়িয়ে দিবে, মার্কেট শেয়ার বাড়ানোর জন্য, বাজার দখল করার জন্য তা করে থাকে। অনেক কোম্পানি এরূপ সেলস ম্যাক্সিমাইজ পলিসি নিয়ে বাজার দখলের জন্য একই দামে যোগানের পরিমাণ বাড়িয়ে দেয়। রাইট? এবার দেখা যাক নাম্বার অফ ফার্মস ইন দ্য ইন্ডাস্ট্রি, শিল্পে ফার্মের সংখ্যা। শিল্পে ফার্মের সংখ্যা যদি বেশি হয়, অধিক পরিমাণ ফার্ম যদি দ্রব্য উৎপাদন করে, তাহলে সরাসরি বাজার যোগানকে প্রভাবিত করে, অর্থাৎ এটি বাজার যোগানের নির্ধারক। বাজার যোগানকে প্রভাবিত করে শিল্পে ফার্মের সংখ্যা। ফার্মের সংখ্যা যদি
অধিক হয়, তাহলে অধিক ফার্মের সংখ্যার কারণে উৎপাদনও হবে অধিক। যত বেশি পরিমাণ ফার্মের সংখ্যা যত বেশি হবে, বাজারে দ্রব্যের দাম নির্দিষ্ট অবস্থায়, অধিক ফার্ম অধিক প্রোডাকশন, তাহলে উৎপাদন বেশি হবে। উৎপাদন বেশি হওয়ার অর্থ হচ্ছে দ্রব্যের যোগান বেড়ে যাওয়া। তাহলে ফার্মের সংখ্যা যদি বেশি হয়, ইন্ডাস্ট্রির মধ্যে শিল্পের মধ্যে ফার্মের সংখ্যা বেশি হলে দ্রব্যের যোগান বেশি হবে। আবার দাম স্থির অবস্থায়, দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় ফার্মের সংখ্যা যদি কম হয়, ফার্মের সংখ্যা কমে গেলে কম ফার্ম উৎপাদন হবে কম, প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমে যাওয়া তার মানে হচ্ছে যোগান কমে যাওয়া। নাম্বারস অফ ফার্মের সাথে যোগানের একটি সমমুখী সম্পর্ক রয়েছে, বাজার যোগানের সমমুখী সম্পর্ক। ফার্মের সংখ্যা যত বেশি, বাজার যোগান তত বেশি। ফার্মের সংখ্যা যত কম, বাজার যোগান তত কম। ক্লিয়ার? মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা। মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা, ফিউচার এক্সপেকটেশনস রিগার্ডিং প্রাইস। মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা বাজার যোগানকে সরাসরি প্রভাবিত করে। কেমন করে? লক্ষ্য করি, যদি ফার্মগুলো মনে করে যে অদূর ভবিষ্যতে দ্রব্যের দাম বেড়ে যাবে, অদূর ভবিষ্যতে দ্রব্যের দাম বেড়ে যাবে, তবে তারা বর্তমানে বাজার যোগান কমিয়ে দিবে, যাতে দাম বাড়লে তারা বেশি যোগান দিতে পারে। লক্ষ্য করি, আমরা বলেছি যে বিক্রেতারা যদি মনে করে অদূর ভবিষ্যতে দ্রব্যের দাম বেড়ে যাবে, তবে তারা বর্তমানে বাজারে যোগানের পরিমাণ কমিয়ে দিবে, যাতে দ্রব্যের দাম বাড়লে অধিক পরিমাণ যোগান দিতে পারে। আবার বিক্রেতারা যদি আশঙ্কা করে অদূর ভবিষ্যতে দ্রব্যের দাম কমে যাবে, তবে তারা লস অ্যাভয়েড করার জন্য বর্তমানে যোগানের পরিমাণ বাড়িয়ে দেবে। রাইট? লক্ষ্য করো, দ্রব্যের নিজস্ব দাম, বর্তমানে দাম স্থির। বর্তমানে দাম স্থির অবস্থায় ফিউচার প্রাইস যদি বেড়ে যায়, অর্থাৎ অদূর ভবিষ্যতে যদি দ্রব্যের দাম বেড়ে যায়, তখন বিক্রেতারা কি মনে করবে যে অদূর ভবিষ্যতে দ্রব্য দাম বাড়বে, তাহলে তারা এখন কম পরিমাণ যোগান দিয়ে ভবিষ্যতে যাতে অধিক যোগান দিতে পারে, অর্থাৎ কারেন্ট মার্কেট সাপ্লাই কমে যাবে, ভবিষ্যতে যাতে অধিক যোগান দিতে পারে সেজন্য সে স্টক করে রাখবে, ফলে কারেন্ট মার্কেট সাপ্লাই কমে যাবে। আবার ফিউচার প্রাইস যদি কমে যায়, অর্থাৎ সে মনে করে যদি অদূর ভবিষ্যতে দ্রব্যের দাম কমে যাবে, তাহলে সে লসকে অ্যাভয়েড করার জন্য সে আশঙ্কা করবে যে লসের মধ্যে পড়ে যাবে, সেজন্য বর্তমানেই সে যোগানের পরিমাণ বাড়িয়ে দিবে। ক্লিয়ার? তাহলে ফিউচার প্রাইস যদি বেড়ে যায়, কারেন্ট সাপ্লাই কমে যাবে। ফিউচার প্রাইস যদি কমে যায়, কারেন্ট সাপ্লাই বেড়ে যাবে। ফিউচার প্রাইসের সাথে কারেন্ট মার্কেট সাপ্লাইয়ের একটি বিপরীতমুখী সম্পর্ক লক্ষ্য করা যায়। রাইট? এবার দেখি লাস্ট ওয়ান, পরিবহন ও যোগাযোগের মাধ্যম। মিনস অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন। মিনস অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন যোগানকে, বাজার যোগানকে সরাসরি প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে? লক্ষ্য করে, যদি উন্নত যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা হয়, উন্নত যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা যদি হয়, তাহলে উৎপাদনকারী অনেক সহজে দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে, উপকরণ সহজে সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ তার প্রোডাকশন কস্ট কমে যাবে। প্রোডাকশন কস্ট যদি কমে যায়, প্রফিট মার্জিন বা দ্রব্যের নিজস্ব দাম কি আছে? স্থির। স্থির অবস্থায় প্রোডাকশন কস্ট কমে গেলে প্রফিট মার্জিন বেড়ে যাবে, এতে যোগানদার অধিক পরিমাণ যোগান দেবে। দ্রব্যের নিজস্ব দাম স্থির অবস্থায় যদি ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন অ্যাডভান্স বা আপডেটেড হয়, ইমপ্রুভড হয়, উন্নত যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা হয়, দ্রব্যের যোগান বেড়ে যাবে। রাইট? আর যদি ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন যদি অনুন্নত হয়, আউটডেটেড হয়, অনুন্নত হয়, তাহলে উৎপাদন খরচ বেশি পড়বে। উৎপাদন খরচ বেশি পড়লে প্রফিট মার্জিন কমে যাবে, এতে উৎপাদনকারী উৎপাদনে অনুৎসাহিত হবে, যোগানের পরিমাণ কমে যাবে। কি দেখতে পাচ্ছি? অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন সিস্টেম যদি হয়, তাহলে যোগান বেড়ে যায়। আর যদি যোগাযোগ এবং যানবাহন যদি অনুন্নত হয়, দ্রব্যের যোগান কমে যায়। যানবাহন এবং যোগাযোগের সাথেও দ্রব্যের যোগানের একটি
সম্পর্ক রয়েছে। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দু? আমরা আজকে দেখলাম যে যোগানকে প্রভাবিত করে এরূপ 10টি উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি। দ্রব্যের নিজস্ব দাম, সম্পর্কিত দ্রব্যের দাম, উৎপাদনের উপাদানের দাম, প্রযুক্তির অবস্থা, সরকারি নীতি, ফার্মের লক্ষ্য, শিল্পে ফার্মের সংখ্যা, মূল্য সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আশা করি উপাদানগুলো কিভাবে যোগানকে প্রভাবিত করে সেটি তোমাদের পরিষ্কার হয়েছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক প্রেস করবে এবং কোনো ধরনের কোয়েশ্চন বা কোনো কিছু জানার যদি তোমাদের থাকে এই ক্লাস সম্পর্কে বা অন্য কোনো কনসেপ্ট সম্পর্কেও, তাহলে কমেন্টস বক্সে লিখতে পারো। এবং যারা এই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিবে।